আসসালামু আলাইকুম। শুভ দর্শক মণ্ডলী, আমাদের প্রতিবারের মতো এবারও আমরা আরেকটি ঘটনা নিয়ে আমরা আজকে অনুষ্ঠানে আলোচনা করব এবং বিশ্লেষণ করবো আসলে ঘটনাটি কি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, আহ, যিনি তথাকথিত বা সংঘটিত জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, আমরা সবাই জানি। উনিও এরকম বলেন বা অনেকে বলে। জুলাই আন্দোলন নেতা এনসিপি, যে ন্যাশনাল সিটিজেন পার্টি, ও ওই পার্টি আবার বাংলাদেশের জামায়াতে ইসলামীর সঙ্গে একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করতে যাচ্ছেন। সেই হিসাবে উনি যে আসনটিতে, যে সংসদের যে আসনটিতে উনি ভোট করার মনস্থির করছেন, সেটা হচ্ছে মির্জা আব্বাস। পূর্ব থেকেই উনি ওই এলাকার অধিবাসী এবং ওখানে উনি নির্বাচন করে আসছেন এবং এবার প্রতিবার নেয়, এবার উনি নির্বাচন করবেন বলে উনিও। তো দর্শক মণ্ডলীর বিষয়টা নিয়ে আমরা আসলে এটা যে কী আলোচনার বিষয় কেন করতেছি একটু একটু পরে আপনারা বুঝতে পারবেন। প্রতিনিয়ত ওই একই এলাকায় মির্জা আব্বাসের উনি নিন্দা করেন। উনি বলেন মির্জা আব্বাস গ্যাংস্টার। উনি আবার বিদেশি সাংবাদিকদের সাথে উনি সাক্ষাৎকার দেন। তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। ইংরেজির যে অবস্থা, ইংরেজি ভাষার এক কথা বলা ছিল বলাৎকার হয়ে গেছে ইংরেজি ভাষা। কেউ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্ট আসলে ইংরেজি বলবে বলে আমার মনে হয় না। যে ভাষায় বা যে ল্যাঙ্গুয়েজ, যে গ্রামার বা যে এই যে ও এরকম ইংরেজিতে কথা বলেন। আধুনিক এই জামানায় যেখানে একদম ছোট বাচ্চারাও মুভি দেখে দেখে ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলেন, ফ্লুয়েন্টলি। সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা একজন, উনি আবার ভবিষ্যতে নেতা হবেন, সংসদীয় আসন যাবেন, বাংলাদেশ আইন কমিশনের মেম্বার হবেন, আইন প্রণয়ন করবেন, আইন প্রণেতা হিসাবে নিজকে দাবিও করবেন, যদি আল্লাহ করায় আর কি পাশ করে। তো ওনার মুখের ইংরেজি শুনলে আপনারা বলবেন যে হয়েছে, ইংরেজি পড়াশোনা হয়েছে, আর আমরা করবো না। তো প্রত্যেকটা মুহূর্তেই জনগণের প্রশ্নের সম্মুখীন হয় উনি। রিক্সাওয়ালা, মাছওয়ালা, মুদিওয়ালা, ডিমওয়ালা, দোকানদার, পথচারী, হোটেল ব্যবসায়ী, সোজা কথা সাধারণ জনগণের উনি প্রতিনিয়ত কাছে প্রশ্নের সম্মুখীন হন। একজন প্রশ্ন করতে শুনেছি যে এক লোক বলছে ভোট চাওয়ার জন্য গিয়েছিলেন উনি তার ওই এলাকায় যেখানে দাঁড়িয়েছেন নির্বাচনের উদ্দেশ্যে। আপনার বাড়ি কোথায়? কেন? কয় না, আপনার বাড়ি কোথায়? আপনি দেশে বাড়ি কোথায়? বললো চাঁদপুর। তো আপনি চাঁদপুর ইলেকশন করুন না কেন, ঢাকা কেন আসছেন ইলেকশন করতে? এইটার সহজ সরল উত্তর ছিল, কিন্তু উনি কোন জবাব দিতে পারলেন না। উনি বললো কেন, ঢাকা ইলেকশন কি হবে? আমি ইউনিভার্সিটি পড়াশোনা করেছি না। তো আমি যেটা বুঝতে চাইলাম বা চেষ্টা করলাম বোঝার, কি যদি হার্ভার্ডে পড়াশোনা করে সে কি সেই কনস্টিটিউন্সিতে গিয়ে ইলেকশন করবে? উত্তরটা কি এরকম? কিংবা কেউ যদি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সে কি রাজশাহীতে ইলেকশন করবে? উত্তরটা কি এরকম ছিল? উনি উত্তর দিতে পারলেন না। প্রতি মুহূর্তে উনি মির্জা আব্বাসের অনুসারীদের সম্মুখে হেনস্থার শিকার হচ্ছে। কেন? এর উদ্দেশ্য কি আসলে, কেন হচ্ছে? আর নাসিরুদ্দিন পাটোয়ারি বা কেন এই আসন ইলেকশন করতে হবে? উনি কেন আসলে, ওনার যে সার্জিস আলম, উনি তো ইলেকশন করতেছে
ঠিক ওনার একদম পৈতৃক ভিটামাটি যেখানে, সেখানে বেড়ে ওঠা। যেখানে আমি বেড়ে উঠব, আমি যে কিছু হতে পারি, আসলে আমার উচিত আমার এলাকার জনগণের সাথে থাকা এবং তাদের জন্য কিছুটা করা। যার যে এলাকার ধুলোবালু আমার গায়ে মিশে আছে। ঠিক অনুরূপ হাসান আবদুল্লাহ কুমিল্লা চলে গেলেন, সেখানে ইলেকশন করলেন। অন্য যারা আছে সবাই চলে, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি, তাসনিম যারা ছোটবেলায় খিলগাঁতে বড় হয়েছেন, উনি তো ঠিক একই জায়গায় ওখানে আছেন। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি কোন যুক্তিতে তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে ওখানে উনি ইলেকশন না করে কি কারণে যেন এই ঢাকায় ইলেকশন করতে আসলেন, এটা অনেকেরই অজানা। সত্যিকার অর্থে আমরা যতটুকু, বা আমাদের অনুসন্ধানী টিম যতটুকু খোঁজ দিয়ে জানতে পেরেছে, নাসিরুদ্দিন পাটোয়ারি তার এলাকায় ঢুকতে পারছেন না। তার এলাকায় তার গ্রহণযোগ্যতা শূন্যের নিচে যে কোঠাটা আছে ওখানে। এ কারণে উনি তো গ্রামের লোক তো আর উনি নেতা, এনসিপি নেতা না কিসের নেতা মানবে না। গ্রামের লোক কিন্তু ঘাড় তার আছে, যার ধরে সে যার ছেলেই হোক বা যার মেয়েই হোক, ডাজন্ট ফ্যাক্ট। তো সেই হিসাবে তো নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু ওই এলাকায় ঢুকতে পারেন না। সে কারণে আবার নেতাও হয়ে গেলেন, জুলাই যোদ্ধা হয়ে গেলেন, উনি কি বলা হয় সেনাপতি, জুলাই সেনাপতি হয়ে গেলেন। তো ইলেকশন না করলে প্রেস্টিজের বিষয় টিষয় হয়ে দাঁড়ায়। যারা ওরা নীতি নির্ধারণী, দলের নীতি নির্ধারণী পদে আছেন, ওনারা নমিনেশন দেন, উনি যদি নিজে না করেন তা কেমন দেখা যায়। এই কারণে আসলে উনি এই ইলেকশনটা করার জন্য দাঁড়ালেন কার সাথে? মির্জা আব্বাসের সাথে। তো অনেকেই জানেন না যে এখানে কেন রিক্সা করতে আসছিল। ওই দিন রিক্সা না একটা পাশে ভদ্র বলছিল, আপনার বাড়ি কোথায়? কেন? কয়টা বলার বাড়ি কোথায়? চাঁদপুর। ঢাকা কিভাবে আসলেন? উনি বলেন আসছে কি হয়েছে। উনি কিন্তু কোনো যে রাজনীতিবিদ হতে যাচ্ছেন, একটা দল গঠন করেছে, কিন্তু কেন ঢাকায় আসছে এই কথা উনি বলেন না। উনি যদি পারতেন যে আমি পড়াশোনার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উদ্দেশ্যে আমি ঢাকায় আসছি, ওনার প্রত্যেকটি ইউনিভার্সিটি ঢাকায় না, কিংবা ওনার থাকার জায়গা কিন্তু ঢাকা শহর না, উনি চাঁদপুর থাকবেন, হাজীগঞ্জের ছেলে, চাঁদপুর কলেজে পড়াশোনা করবেন, বা ঠিক আছে উচ্চশিক্ষার জন্য মানুষ বিদেশেও যায়, উনি তো জবাব দিতে পারতেন কেন যে আমি পড়াশোনার উদ্দেশ্যে ঢাকায় আসছি। এই কথাটা জবাব দিতে পারলেন না উনি। মানুষের পড়াশোনার উদ্দেশ্যে বিদেশে যায়, পৃথিবীর বিভিন্ন দেশে যায়, এই জবাবটা উনি দিতে পারলেন না। উনি ভেবাচাবা খেয়ে গেলেন। হই হামলা কিছু লোক, উনি যাদের নিয়ে ঘুরেন, উনি আসলে বয়সে তরুণ। পলিটিক্স যে কি জিনিস উনি হয়তো অতটা আমার মনে হয় না আছে রাজনীতি বা পড়াশোনা, না আছে নিজস্ব একদম যেটা বলা হয় কমন সেন্স। হ্যাঁ, বলে আবার কেমন শোনা যায়, আবার কি ভাববে আমার কমন সেন্স, যে রাজনৈতিক জ্ঞানটুকু থাকা দরকার ওনার আছে বলে আমার মনে হচ্ছে না। তো আমার যদি জ্ঞান না থাকে, ভাই আমি যদি জ্ঞান নিব, আমি বলবো এটা কি করা যায়, এখন আমি এই পরিস্থিতি কি করব। তো দেখলাম যাদেরকে নিয়ে উনি ক্যাম্পেইন করেন তাদের চেয়ে বয়সে ছোট। তো ওরাই এবার আদামবে কি পরামর্শ দিবে কি, কিংবা ওই উনি কি বলবেন, আমি দাঁড়িয়েছি ভোট চাই। আরে ভাই কি করবেন আপনি? আপনি এমপি কি করবেন বলেন না। আপনি একটা কাগজ নিয়ে যান, ভাই ভোট দিয়ে আমাকে দয়া করে। হ্যাঁ, সংস্কার করবো। কি সংস্কার করবেন আপনি কি সংস্কার করবেন? 5ই আগস্টের পরে যে ঘটনা ঘটলো, আপনারা কি করলেন? শেখ হাসিনা তাড়িয়ে দিলেন, হ্যাপি বাংলাদেশ, সবাই খুশি। তো সংস্কার এই 17-18 মাসে কি করলেন? একটা দেখান সংস্কার করছেন, একটা সংস্কার দেখান। কোটার বিরুদ্ধে আন্দোলন করছেন, কোটা চালু করছেন আপনারা। হাদি হত্যা হয়েছে, হাজির হয়ে চাকরি পাইছে কোন কোঠায়? মৃত্যুর কোঠায়। মৃত্যুর কোনো কোঠা ছিল? চাকরি পেয়েছেন, 2 কোটি টাকা অনুদান পেয়েছেন, মাসিক বেতন পাবেন, আবার একটা কি যেন আরও কিছু পেলেন। অর্থাৎ
তার উদ্দেশ্য সার্থক। এখন আমরা তো এটা কোন কোঠা, এটা কিসের কোঠা? শেখ হাসিনার অপরাধ ছিলই কোঠা। আপনারা কোনো দুর্নীতি বিষয়ে কথা বলেন নাই, আপনারা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বা নিম্নগতি এই বিষয়ে কথা বলেন নাই, দেশের রেমিটেন্স বিষয়ে কথা বলেন নাই, দেশের মুদ্রাস্ফীতির কথা বলেন নাই, আপনারা দেশের উন্নয়ন নিয়ে কথা বলেন নাই। আপনারা একটাই আন্দোলন ছিল, কোঠা, বৈষম্য বিরোধী কোঠা। তো কোঠা দিয়েছিল, কেন তাকে যেতে হলো? কেন, কি উদ্দেশ্যে আপনারা ওনাকে বিদায় করলেন? ওই যে জাতিসংঘের কোনো এক অনুষ্ঠানে ইউনুস স্যার, আমাদের সম্মানিত নোবেল লরিয়েট, অবশ্য আমার জানার মধ্যে আমি খুব অল্প কয়েকদিন আগে জানছি উনি নোবেল লরিয়েট। হ্যাঁ, এটা আমি আগে জানি, কিন্তু কতটুকু এই নোবেলের অংশীদার অতটুকু জানলাম আমি কি খুব অল্প কয়েকদিন আগে। প্রথমত গ্রামীণ ব্যাংক এই নোবেলের এক অংশের মালিক, তারপর তাসলিমা এক অংশের মালিক, তারপরে নরওয়ের টেলিনর এক অংশের মালিক, আর বাকি এক অংশের মালিক হচ্ছে আমাদের বর্তমান চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস স্যার। এই 4 ভাগের 1 ভাগ নোবেল লরিয়েটের মালিক আমাদের ইউনুস স্যার। উনি ওই সেই জাতিসংঘে কোনো এক ঘরোয়া অনুষ্ঠানে উনি বলেছিলেন, ইটস এ মেটিকুলাস ডিজাইন। তো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আপনি কিন্তু কি করলেন? শেখ হাসিনার আপনারা পতন করলেন, আওয়ামী লীগ কার্যক্রম ব্যান করলেন, কত কিছু করলেন। সংস্কারটা কি করছেন? দেশের উন্নয়নে 1 পয়সা, দেশের মানুষের স্বার্থে একটা কাজ দেখান যে আপনি সেই সংস্কারটা করেছেন। আপনি কাগজ দিয়ে বিলি করেন, সংস্কার করবেন। কিসের সংস্কার করবেন ভাই? কিসের সংস্কার করবেন? আপনি কি বুঝেন সংস্কারের? আপনি তো এমপি ক্যান্ডিডেট, আপনি তো চাচ্ছেন যে এমপি হবেন, আইন কমিশন মেম্বার হবেন। আপনি ঠিক মতো একটা ওয়ার্ড বলতে পারেন না, আপনি জনগণের সামনে কথাই বলতে পারেন না। আপনি লম্বা এক নেতা, আপনার সেনাপতি, আমি জুলাই যোদ্ধা। কে বানাইল আপনার জুলাই যোদ্ধা? আপনারে কি উদ্দেশ্যে যুদ্ধ করেছিলেন? কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? দেশের মানুষের যে উন্নতিতে ছিল, উন্নতি আপনারা কি করেছেন? ত্বরান্বিত হয়েছিলেন, বাধাগ্রস্ত হয়ে করছেন, দেশের মানুষের ক্ষতি করেছেন। বাণিজ্য উপদেষ্টার বক্তব্যগুলো একটু মন দিয়ে শুনবেন নাসি সাহেব। আপনি যে বলেন ভোট চেতে গিয়ে যে সমস্যা করবেন, বাণিজ্য উপদেষ্টা কথা বলেন শেখ হাসিনা কত টাকা ঋণ রেখে গেছেন, আর আজকে ঋণ কত পরিমাণ, কল্পনার বাইরে। এদেশের মানুষের কল্পনার বাইরে ছিল। স্বপ্ন ছিল আমাদের সিঙ্গাপুর হওয়ার, আরেকজন করলো কি আমেরিকা বানাবে। ওই স্বপ্নে পাকিস্তান নিয়ে আমাদের আটকে রাখছে। ভাই, আমার কোন দেশের বিরুদ্ধে বিদ্বেষ নাই, আমি আমার দেশে কথা বলবো। আপনারা সুস্পষ্ট করে বলেন, বয়সে তরুণ নেতা আপনারা সুস্পষ্টভাবে বলেন যে আপনারা কি সংস্কার করবেন, কি সংস্কার করতে চান আপনারা। আপনার সংস্কার তালিকা দেখান। আপনি কি আওয়ামী লীগের ব্যান করবেন, এই সংস্কার তালিকা? আপনি মুক্তিযুদ্ধ অস্বীকার করেন, আপনি বাংলায় কথা বলেন, আপনি বাঙালি হিসেবে পরিচয় দেন, আপনি বাংলাদেশি হিসেবে পরিচয় দেন, আপনি মুক্তিযুদ্ধ অস্বীকার করেন। তখন যুদ্ধ হয় নাই। আরে ভাই, ভারত আমাদের সহায়তা করছে, ভালো কথা, খারাপ কি? তখন ভারত বিদেশি হবে কেন? ভারত তো আমাদের উপকার করছে, আমাদের সেই হিসাবে তাদেরকে তো আমার যথাযথ সম্মান করা উচিত। হ্যাঁ, যেমন ইরানে যুদ্ধ হচ্ছে, সেখানে আমেরিকা ভয়ভীতি দেখাচ্ছে, যুদ্ধ তো বা বোমা বাটাম ফেলায়, কিন্তু কি করলো? চীন, রাশিয়া সহায়তা হচ্ছে। সেই জন্য কি ওরা কি বলবে যে না, আমাদের সহায়তা লাগবে না, আপনার দূরদৃষ্টি আছে? সেটা তাদের থাকতে পারে, কিন্তু আপনি ভয়াবহ বিপদের মধ্যে পড়ে গেছেন। যুদ্ধের সহায়তা আপনার আর তো কোন দেশ বিশ্বের আগে আসে নাই করার জন্য, ভারত আসছে। আমাদের কিন্তু থাকা উচিত। সেই হিসাববা আইন উপদেষ্টা আমাদের আসিফ নজরুল স্যার, আইনের শিক্ষক, উনি কিন্তু আইনজীবী না,
উনি আইনের শিক্ষক, আইনবিদ, বর্তমান সরকারের আইন উপদেষ্টা এবং অন্যান্য আরো কয়েক উপদেষ্টা আছে। উনি কিন্তু আইনজীবী না। উনি, আমি শুনেছি সেই জুলাই আন্দোলনে কোনো এক সময় বলছিল 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে আর বাংলাদেশের বেকার। আচ্ছা, 17-18 মাসে আপনি আসিফ নজরুল স্যার একবারও কি বলতে পারছেন একবার যে কতজন লোক কাজ করে? কিংবা তন্ন তন্ন করে, এখন তো প্রশাসন আপনাদের হাতে, গোয়েন্দা পুলিশ আপনাদের হাতে, এনএসআই, ডিজিএফআই, যে কোনো প্রশাসন, যে কোনো এনফোর্সিং এজেন্সি বা তদন্ত সংস্থা, কই দেখান না একজন লোক ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে? বলছিলেন 26 লক্ষ। কত বড় ধোকা দিয়ে দিলেন মানুষকে আপনারা। বাংলাদেশ ছেলেরা বেকার, কাজ পায় না, আর 26 লক্ষ ভারতীয় মানুষ এদেশে কাজ করে। আরো কত কি বললেন মোটা মোটা পাইপ দিয়া ভারতে গ্যাস দিয়ে দিছি আমরা। আরে ভাই, এই লাইনটা খুঁজে দেখান না আপনারা, সেই লাইনটা খুঁজে বাইর করেন। গ্যাসের লাইন কোথায় দিছি আমরা? কোন জায়গায় দিয়ে, কোন বর্ডার দিয়ে, কিংবা কোন চিপা দিয়ে গেছি? আজ পর্যন্ত পারলেন না তো আপনারা গ্যাসের লাইন খুঁজে হইতে। কি গোলামি চুক্তি আমরা করছি ভারতের সাথে? বাইর করেন, এখন তো প্রশ্ন আপনাদের হাতে। কি করলেন আপনারা? তো সংস্কার করবেন কিসের? আমার বুঝে আসে না। কি করবেন সংস্কার? আপনারা যে কি করতে হবে সে জানেনই না। আপনারা জানেন ওই যে, আসলে আমি বড় ঠিক না, কিছু বদনাম আপনাদের শোনা যায়, ওই যে যেগুলি করেন সেগুলি করতে পারবেন। আমি আস্তাগফিরুল্লাহ, নামও হইব না, ওগুলি করতে পারবেন। নামের কুখ্যাতি আমি করবো না আপনার। আপনি একজন সমাজের ক্যান্ডিডেট, নামের কুখ্যাতি আমাদের ইসলাম ধর্ম, পবিত্র ধর্মগ্রন্থেও একটা বড় ধরনের গুনাহ বলে স্বীকৃত। সেজন্য আমি বলছি না, যেটা নিন্দুকরা অনেক কথাই বলবে, সেটা আপনাকে মেনে কাজ করতে হবে। নাসিরুদ্দিন পাটোয়ারী সাহেব, আপনার জন্ম চাঁদপুরের হাজীগঞ্জ, পারলে ওখানে কিছু করেন। আপনার উপর আপনার এলাকাবাসীর হক আছে, ঢাকাবাসীদের উপর আপনার হক নাই, কিংবা ঢাকাবাসী আপনার থেকে কিছু আশাও করে না। কিসের নেতা হতে আসছেন? কার নেতা হতে আসছেন আপনি? হ্যাঁ, হাবিবুল্লাহ বাহারে গেলেন কেন আপনি? কি কারণে গিয়েছেন ভাই? আপনি চাচ্ছেনটা কি? আপনি কোন উদ্দেশ্যে হাবিবুল্লাহ? আপনি তো ইনভাইটেড গেস্ট না তো। আপনি ডিম পারলে কেউ ডিম মারলে কারো মাথায় ব্যান্ডেজ বাঁধতে হয়? আমি শুনেছি কখনো? ডিম মারছে, হাতে হাত ব্যান্ডেজ করা আসছে। এই কোন নাটক রে ভাই? এই নাটকের মানে কি? কে করতে বলছে এই নাটক? আপনাদের মানুষ বুঝে না? এই যে হাসাহাসি করে মানুষ আপনাদের নিয়ে, মানুষ বুঝে না? এগুলি বাদ দেন, এগুলি বাদ দেয়া একদম স্পষ্ট করে বলেন কি করবেন, কি করতে চান আপনি, কি করছেন। যদি ভুল করে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চান বাংলা জনগণের কাছে। বাংলাদেশ একটা সুন্দর রোল মডেল হয়ে গেছিল। আপনার স্বীকার করেন দম্ভ সহকারে, আপনার নেতারা অমুককে মারছি, অমুক জায়গায় হামলা করছি, অমুকটা উড়াই দিছি। দম্ভ কাকে বলে? ছি! কি করেছেন? কার টাকা খরচ করেছেন? আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের রক্ত খামানো পয়সায় এদেশের তিল তিল করে গড়ে ওঠা ধ্বংস করছেন আমাদের ট্যাক্সের পয়সা। আপনি কি করছেন? আপনার তো ট্যাক্স ফাইল নিয়ে নেই। নাসিরুদ্দিন পাটোয়ারী সাহেব, আপনি ট্যাক্স করে দেন বাংলাদেশে? আপনি ছাত্র, আপনি ট্যাক্স করতে দিবেন? আপনি তো ওই টিউশনিও করেন নাই, আইএলটিএস শিক্ষক না, কিংবা আপনি কোনো পরামর্শ দেন না। আপনাদের দলের নেতা নাহিদ সাহেব বলছেন উনি কয়েকটা কোম্পানি পরামর্শক। আরে ভাই, উনি ছাত্র তো গেল কয়দিন আগে, ছিলেন উপদেষ্টা। উনি পরামর্শক হইলেন কার? কোন সভাকে উনি পরামর্শ দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা দিলেন? আর কোন কোম্পানির বা কোন প্রতিষ্ঠানের পরামর্শক এই বিষয়ে বক্তব্য উনি দেয় না? উনি বলে না যে আমি অমুক জায়গার। যাই হোক, এগুলি মানুষ বুঝে। এখন এগুলি মানুষ নিয়ে মানুষ হাসায়েন না। আপনারা জুলাই নেতৃত্ব দিয়েছেন, আপনারা জুলাই যুদ্ধের গর্বিত অংশীদার আপনারা মনে করেন। এখন তাইলে আপনারা
300 আসনে কেন আপনারা নমিনেশন দিতে পারলেন না? জামাতের ধর্ণা কেন করতে হলো আপনাদেরকে? নাকি জামাতের শিবিরের ছেলেদেরকে নিয়েই আপনারা এই মেটিকুলাস ডিজাইনটা করেছিলেন? কোনটা সত্যি আপনাদের বলতে হবে আসলে। যে এনসিপি কোনো দল না, এনসিপি কোনো দল না। জামাতের দয়ায়, শিবিরের দয়ায় আপনাদেরকে আপনার নামটা বেঁচে থাকা। আমার তো মনে হয় জামাত যদি দয়া না করতো আপনাদেরকে, আপনারা বাংলা জুড়ে দাঁড়াতে পারতেন না। কোনো আসনের তো টাকা, কোনো আসন দাঁড়ানোর মতো আপনাদের সেই ক্যাপাবিলিটি তো নাই। সারা বাংলাদেশে আপনার সমাবেশ করেন না, এনসিপির কয়জন লোক আসে? তো ঘটনা যেটা, আপনি দাঁড়াইছেন কার সঙ্গে? ঢাকা শহরে। তো জনগণের কথা জবাব দিন, ঘটনাটা কি? ওই লোকটা বলছিল ঢাকা কেন আসছেন, জবাব দিতে পারেন নাই। আপনি যখন আল্লাহর কোনো ইশারা যদি আপনি এমপি বা মন্ত্রীও বা যা ইচ্ছে তাই হয়ে যেতে পারেন, তখন যখন আপনাকে প্রশ্ন করা হবে ওই ডকুমেন্ট, আপনি কি জবাব দিবেন? যেতে পারেন না। দেখেন না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলে? আলুর দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে। আইন শৃঙ্খলা বাহিনী কি কি অবর দিয়েছে সে বলে না। পুলিশের লুঠো অস্ত্র উদ্ধার কোন কাজে আসবে না, উনি জানে কেমনে? এগুলি হয়তো বা কোনো পুকুরে বা অন্য কোনো জায়গায় ফেলে দেওয়া হয়েছে, এগুলি দিয়া এই নির্বাচনে কোনো ক্ষতি হবে না। আরে হাউ ইউ নো মিস্টার স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি জানেন কিভাবে যে ওই লুঠো অস্ত্র দিয়া কোন নাশকতা হবে না? আপনি কিভাবে একটা দায়িত্বপূর্ণ জায়গায় বসে থেকে আপনি বলেন যে এই লুঠো অস্ত্র কোন খালে বা বিলে ফেলে দেওয়া হয়েছে, আমরা খোঁজ পাই না? ওয়াই? আপনি বলেন কেন? দায়িত্বপূর্ণ কথা বলবেন, নয় দায়িত্ব জায়গা ছেড়ে দিবেন। যদি পারেন দায়িত্বপূর্ণ কথা বলবেন, আর নয় দায়িত্বের জায়গা ছেড়ে দিবেন। আপনাকে প্রশ্ন করা হয় একটা, জবাব দেন আরেকটা। এই দিয়ে আপনি পারবেন না, পারবেন না। জনগণের আদালতে একদিন আপনাদের প্রশ্নের সম্মুখীন, বিচারের সম্মুখীন হতে হবে, মনে রাখবেন। আজকে বাণিজ্য উপদেষ্টার বক্তব্যগুলি শোনেন, স্টেটমেন্ট। কত টাকা ছিল শেখ হাসিনার আমলের ঋণ, আর 1.5 বছরে কত লক্ষ লাখ কোটি টাকা ঋণ করছেন? কোথায় করছেন? 29 সীমারেখায় আপনাদের যে আমাদের চিফ অ্যাডভাইজার, বিশ্বজুড়ে যার সুনাম, ঋণ আসবে, ব্যবসা দৌড়িবে, ব্যবসা দৌড়ে আসবে, আমাদের পিছিয়ে ঘুরবে ব্যবসার জন্য, কাজের জন্য। আমাদের এখানে বিদেশ লোকজন এসে কাজ করবে, ভিসা নিয়ে কাজ করবে। কোথায়? আমাদের পাসপোর্ট দেখলে র্যাঙ্কিং নিচে নামাই দিচ্ছে। এখন পাসপোর্ট দেখলে সামান্যতম দেশগুলো পাত্তা দেয় না। নেপাল বলে আমি বাংলাদেশ হতে দিব না, নেপালকে আর একটা বাংলাদেশ হতে দিবে না। ধিক্কার! আমাদের ঘৃণা হয়, আমাদের কষ্ট হয় যে আমরা নেপালের চেয়েও খারাপ হয়ে গেলাম, যে নেপাল উদাহরণ দেয় যে আমি আর একটা বাংলাদেশ হতে দিব না। কোথায় আছি আমরা? কে চালায় আমাদের? কিভাবে চলি আমরা? ঠিক 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 খুঁজে বের করেন হাদির হত্যাকাণ্ড কে ঘটিয়েছে, ইলেকশন কে করতেছে, কিভাবে করতেছে, হাদির ভাইকে কিভাবে চাকরি দেওয়া হয়েছে, হাজার হাজার কোঠা বৈষম্য বিরোধী কোঠার বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন। কত রকম কোঠা, আমি কারণ নাম বলবো না, প্রত্যেকজনের তালিকা সবার জানা আছে। এখন